হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের লেসন 1-এর যে পড়াটি রয়েছে, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এই পড়াটির অ্যাক্টিভিটি 7 থেকে সলভ করব। এর আগের ক্লাসে তোমাদেরকে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সলভ করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও আগের ক্লাসটি না দেখে থাকো, তাহলে আমি আই বাটনে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো অ্যাক্টিভিটি 7 কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। তাহলে দেখব এর দাগের প্রশ্নটা কি আছে। হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপায়ার? ভোলেনাথ কেন হতাশ হয়ে পড়েছিল? তাহলে এর উত্তরটা হবে, দেখো, দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। রাজা তার বাহিনীর সেনাপ্রধান বানিয়েছিল ভোলেনাথকে। হি এন্ট্রাস্ট ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট। তিনি ভোলেনাথকে তার রাজ্যকে রক্ষা করার একটি দায়িত্ব প্রদান করেছিল। সো তাই ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপায়ার। তাই ভোলেনাথ কী হয়েছিল? হতাশ হয়ে পড়েছিল। ওকে, এরপর দেখো বিয়ে দাগের প্রশ্নটা, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল? কিভাবে তার স্ত্রী তার কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করেছিল? তাহলে এর উত্তরটা হবে, দেখো, ভোলেনাথ's wife securely tied him to the stallion with a rope to overcome his trouble. ভোলেনাথ's wife securely tied him. ভোলেনাথের স্ত্রী সুরক্ষিতভাবে বেঁধে দিয়েছিল তাকে টু দ্য স্টেলন, একটি পুরুষ ঘোড়াতে, উইথ এ রুফ, একটি দড়ি দিয়ে, টু ওভারকাম হিজ ট্রাভেল, তার কষ্ট কাটিয়ে উঠতে। তার কষ্ট কাটিয়ে উঠতে তার স্ত্রী কীভাবে সাহায্য করেছিল? একটা পুরুষ ঘোড়াতে তাকে সুরক্ষিতভাবে বেঁধে দিয়েছিল। ওকে, এরপর দেখো সি এর দাগের প্রশ্নটা, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্ক্যার্ড? কেন শত্রুপক্ষের সৈনিকরা ভয় পেয়ে গিয়েছিল? তাহলে এর উত্তরটা হবে, দেখো, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড অ্যান্ড স্কেয়ার্ড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার্স স্টেলন ওয়াভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, শত্রুপক্ষের সৈনিকরা অবাক হয়েছিল, অ্যান্ড স্কেয়ার্ড, এবং ভয় পেয়েছিল, টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা কি দেখে ভয় পেয়েছিল? একটা বন্য চেহারার মানুষ, টাইড টু এ ফায়ার্স স্ট্যালন, একটা হিংস্র মোদ্দা ঘোড়ার উপরে বাঁধা অবস্থায়, ওয়াভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, উত্তেজিতভাবে গাছের শাখা প্রশাখা নাড়াচ্ছিল। এটা দেখে শত্রুপক্ষের সৈনিকরা ভয় পেয়েছিল। বোঝা গেল? এরপর দেখো ডি এর দাগের প্রশ্নটা, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? তুমি কি মনে করো সত্যি ভোলেনাথকে একটা কিংবদন্তির চরিত্র হিসাবে দেখা হোক? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার যদি মনে হয় যে ভোলেনাথ একটি লেজেন্ডারি ক্যারেক্টার, তাহলে তোমার উত্তরে কারণ দিতে হবে। আবার যদি মনে না হয় তোমার যে ভোলেনাথ একটি লেজেন্ডারি ক্যারেক্টার নয়, তাহলেও কিন্তু কারণ দেখিয়ে উত্তরটা লিখতে হবে। তাহলে দেখো আমি আমার মতো করে একটা উত্তর দিয়েছি, তোমরা দেখে নাও। নো, আই ডোন্ট থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার। নো, না, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার, আমার মনে হয় না যে ভোলেনাথ একটা কিংবদন্তি চরিত্র। বিকজ হি ডিফিটেড হিজ এনিমি সোলজার্স উইথ অল হিজ মিস্টেক অ্যান্ড কনফিউশন হি হ্যাড মেড। কারণ সে শত্রুপক্ষের সৈনিকদের হাত থেকে রক্ষা করেছিল, উইথ অল হিজ মিস্টেক, তার সম্পূর্ণ ভুল থেকে, মানে তার ভুল থেকে শত্রুপক্ষের সৈনিকদের হাত থেকে রক্ষা করেছিল, অ্যান্ড কনফিউশন হি হ্যাড মেড, সে যতগুলো কাজ করেছিল সব বিভ্রান্তমূলক কাজগুলো করেছিল। তাই আমার মনে হয় না যে ভোলেনাথ একটা লেজেন্ডারি ক্যারেক্টার। ওকে, এরপর দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস।
নিচের যে বাক্যগুলো রয়েছে এগুলি পড়ো। তাহলে এই দাগের সেন্টেন্সে দেখো, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই টিপ টিপ আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এখানে দেখো ডেথ, ডেথ এই ওয়ার্ডটি দেখো ব্লু রং করা আছে, তাই তো। এরপর বিয়ে দাগের দেখো, এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সকলেই তার সাহসিকতা দেখে বিস্মিত হলো। তাহলে এখানে দেখো ব্রেভারি এই ওয়ার্ডটাও কিন্তু ব্লু রং করা আছে। এরপর দেখো সি এর দাগেরটা, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার। ভোলেনাথ হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছিল। এখানে দেখো ডেসপায়ার এই ওয়ার্ডটাও কিন্তু ব্লু রং করা আছে। তাহলে দেখো কি বলছে, ইন দ্য এবাভ সেন্টেন্সেস চের যে বাক্যগুলো, দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন্স। এই যে ব্লু রং করা আছে যে শব্দগুলো, এগুলো এক একটা নাউন। হুইচ ইন্ডিকেট এদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। হুইচ ইন্ডিকেট যেগুলো নির্দেশ করে এইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড, মানে কোনো বস্তুর অবস্থা বা মনের কোনো দোষ বা গুণ বোঝায়। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 8A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট এদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। আন্ডারলাইন দ্য নাউন্স, সেই সব নাউনগুলোর নিচে দাগ দাও যেগুলো নির্দেশ করে কোনো বস্তুর অবস্থা বা মনের কোনো দোষ বা গুণ। ওকে, তাহলে প্রথমে সেন্টেন্সে দেখো, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজা তার দয়ালুর জন্য পরিচিত। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো কাইন্ডনেস, তাহলে এটা কি, এটা কোনো মনের গুণ বোঝাচ্ছে, তাহলে এর নিচে হবে দাগ। ওকে, এরপর দুয়েটা দেখো, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। ফুলের সৌন্দর্য আমাকে আকর্ষিত করে। তাহলে এখানে দেখো বিউটি এই ওয়ার্ডটা একটা কোনো গুণ বোঝাচ্ছে, তাহলে এই বিউটি এটা হবে নিচে দাগ। এরপর তিনের দাগের দেখো, চাইল্ডহুড ইজ ফান। শৈশবকাল হয় ফুর্তির। তাহলে চাইল্ডহুড এটা কোনো অবস্থা বোঝাচ্ছে, তাহলে এই চাইল্ডহুড এটা নিচে হবে দাগ। এরপর চার দাগেটা দেখো, ইন্ডিয়া অ্যাটেইনড ফ্রিডম ইন 1947। ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে এখানে দেখো ফ্রিডম, তাহলে এটা কোনো অবস্থা বোঝাচ্ছে, তাহলে ফ্রিডমের নিচে হবে দাগ। বোঝা গেল? এরপর দেখো, দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইনড ইন অ্যাক্টিভিটি 8A আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। কি বলছে, অ্যাক্টিভিটি 8-এর যে সেন্টেন্সগুলো ছিল, এই সেন্টেন্সগুলোর যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দিলাম সেগুলোকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন্স। তাহলে এখানে কি বুঝলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন্স কাকে বলে? যে সকল নাউনগুলো বস্তুর কোনো অবস্থা বা মনের কোনো দোষ বা গুণ বোঝায়, সেই সকল নাউনগুলোকে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন্স। বোঝা গেল? গুড। এরপর দেখো বলেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন্স অলওয়েজ ইন্ডিকেট এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কী নির্দেশ করে, কোনো বস্তুর অবস্থা বা মনের কোনো গুণ। বোঝা গেল? এটা শুধু মনে রাখবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, তাহলেই তোমরা প্রত্যেকটা ওয়ার্ড চিনতে পারবে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো কি বলেছে, নোট দ্যাট অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ইউজুয়ালি ফর্মড ফ্রম। এটা ভালো করে নোট করো যে কোন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এসেছে। একের দাগের দেখো অ্যাডজেক্টিভস, এর মধ্যে রয়েছে ব্রেভারি ফ্রম ব্রেভ। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহস, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, তাহলে ব্রেভ থেকে এসেছে ব্রেভারি। এরপর দেখো কাইন্ডনেস ফ্রম কাইন্ড, কাইন্ড থেকে এসেছে কাইন্ডনেস। কাইন্ড মানে কি, কাইন্ড মানে এখানে দয়া, আর কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু। ওকে, এরপর দুয়েটা দেখো ভার্বস, এর মধ্যে কি রয়েছে, ডেথ ফ্রম ডাই। ডাই থেকে এসেছে ডেথ, ডাই মানে কি, মারা যাওয়া, আর ডেথ মানে হচ্ছে মৃত্যু। এরপর দেখো ফ্রিডম ফ্রম ফ্রি, ফ্রি থেকে এসেছে ফ্রিডম, ফ্রি মানে কি, মুক্ত, আর ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। এই ফ্রিডম, কাইন্ডনেস, ব্রেভারি, ডেথ এগুলো হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এরপর তিন দাগের দেখো কমন নাউন্সের মধ্যে রয়েছে চাইল্ডহুড ফ্রম চাইল্ড, চাইল্ড থেকে এসেছে কি, চাইল্ডহুড। চাইল্ড মানে কি বলতো,
চাইল্ড মানে এখানে শিশু, আর চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবকাল। এরপর দেখো হিরোজম ফ্রম হিরো, হিরো থেকে এসেছে হিরোইজম। হিরো মানে কি? নায়ক, আর হিরোইজম মানে হচ্ছে নায়কত্ব। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 8B কি বলেছে? ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে হবে। তাহলে 1 নম্বরে আছে দেখো ডার্ক। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, এটা একটা কি? অ্যাডজেক্টিভ, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে ডার্ক এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ডার্কনেস। তাহলে এখানে হবে ডার্কনেস। ওকে, এরপর 2 দেখো অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই অ্যাডাল্ট এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডাল্ট এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? অ্যাডাল্টহুড। তাহলে এখানে হবে অ্যাডাল্টহুড। ওকে, এরপর 3 নম্বর এটা দেখো এমেজ। এমেজ মানে হচ্ছে বিস্মিত হওয়া, এটা একটা ভার্ব। তাহলে এমেজ এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? অ্যামেজমেন্ট। তাহলে এখানে হবে অ্যামেজমেন্ট, AMAZEMENT, অ্যামেজমেন্ট। এরপর 4 নম্বরটা কি আছে? ডিস্টার্ব। ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা। এই ডিস্টার্ব এই ওয়ার্ডটা একটা ভার্ব। তাহলে ডিস্টার্ব এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ডিস্টারবেন্স। তাহলে এখানে হবে ডিস্টারবেন্স, DISTURBANCE। এরপর 5 নম্বরটা দেখো কনফিউজ। কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত করা। এই কনফিউজ এই ওয়ার্ডটা একটা ভার্ব। তাহলে কনফিউজ এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? কনফিউশন। তাহলে এখানে লেখো কনফিউশন, CONFUSION, কনফিউশন। 6 নম্বরটা দেখো কি আছে? সুইট। সুইট মানে হচ্ছে মিষ্টি। এই সুইট এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সুইট এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? সুইটনেস। তাহলে এখানে লেখো সুইটনেস, SWEETNESS। বোঝা গেল? গুড। এরপর দেখো কি বলেছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলি রয়েছে এগুলি পড়ো। তাহলে দেখো প্রথমের বাক্যটা কি রয়েছে পড়ব। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তুমি হলে রাজার সৈন্যদলের সেনাপ্রধান। কমান্ডার ইন চিফ মানে হচ্ছে সেনাদের প্রধান। এখানে দেখো আর্মি এই ওয়ার্ডটা ব্লু রং করা আছে। এরপর দেখো কি বলেছে? ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ওয়ার্ড আর্মি ইন্ডিকেটস এ নাম্বার অফ সোলজার্স স্পোকেন অফ অ্যাজ এ হোল। উপরের সেন্টেন্সের মধ্যে যে আর্মি ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা কি বলছে? ইন্ডিকেটস এ নাম্বার অফ সোলজার্স স্পোকেন অফ অ্যাজ এ হোল। এই আর্মি শব্দটি সামগ্রিকভাবে উচ্চারিত অনেক সৈন্যকে নির্দেশ করছে, তাই তো? মানে অনেকগুলো সৈন্যকে একসাথে বলা হয় আর্মি। এরপর দেখো কি করতে বলেছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। অ্যাক্টিভিটি 8C এ কী করতে বলেছে দেখো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস শব্দগুলির নিচে দাগ দাও, দ্যাট ইন্ডিকেট যেগুলি নির্দেশ করে, এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস টেকেন অ্যাজ এ হোল কোনো মানুষের দল বা প্রাণীর একটি দল সামগ্রিকভাবে নেওয়া কোনো জিনিসকে বোঝায়। এরপর দেখো প্রথম নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। আমি একটি দোকানের সামনে ভিড় দেখলাম। এখানে দেখো ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়। ভিড় কখন হয়? যখন অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়, চেঁচামেচি শুরু হয়, তখনই তো ভিড় হয়, তাই না? তাহলে এই ক্রাউড ওয়ার্ডটা কী নির্দেশ করছে? গ্রুপ অফ পিপল, অনেকগুলো মানুষকে একসাথে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এই ক্রাউড এটা হবে নিচে দাগ। এরপর 2 দেখো, এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই।
একটি গরুর পাল পাশ দিয়ে যাচ্ছে। হার্ড, হার্ড মানে হচ্ছে গরুর পাল, অনেকগুলো গরু যেখানে একসাথে থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে গরুর পাল। তাহলে হার্ড মানে হচ্ছে গরুর পাল, যেহেতু অনেকগুলো অ্যানিমেলকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এই হার্ড এটার নিচে হবে দাগ। এরপর 3 নম্বরটা দেখো, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। আমাদের স্কুলের দল জিতেছে। ওন মানে হচ্ছে জেতা। এখানে দেখো টিম, টিম কখন বলবো? যখন অনেকগুলো খেলোয়াড় একসাথে থাকে, তাই না? তখনই তো তাকে টিম বলবো। তাহলে অনেকগুলো কি বোঝাচ্ছে? গ্রুপ অফ পিপল, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। তাহলে টিম এটা হবে নিচে দাগ। 4 দাগের দেখো, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস। একগুচ্ছ ফুল রাখা ছিল একটি ফুলদানিতে। বাঞ্চ, বাঞ্চ মানে হচ্ছে অনেকগুলো ফুল। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? এ গ্রুপ অফ থিংস। তাহলে অনেকগুলো জিনিসকে বা অনেকগুলো ফুলকে একসাথে বোঝাচ্ছে। তাহলে এই বাঞ্চ এটার নিচে হবে দাগ। বোঝা গেল? এখানে দেখো এই যে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8C আর কল্ড কালেকটিভ নাউন্স। উপরে যে সেন্টেন্সগুলো ছিল এই সেন্টেন্সগুলোর মধ্যে যে যে ওয়ার্ডগুলো নিচে দাগ দিয়েছো সেগুলো কি? কালেকটিভ নাউন্স। তাহলে আমরা কালেকটিভ নাউন্স বলতে কি বুঝলাম? যে যে শব্দগুলির দ্বারা কোনো মানুষের দল, প্রাণীর দল বা কোনো জিনিসকে একসঙ্গে বোঝায় তাকে বলবো কালেকটিভ নাউন্স। বোঝা গেল? আরেকবার বলছি দেখো, কালেকটিভ নাউন্স কাকে বলবো? যে শব্দগুলির দ্বারা কোনো মানুষের দল, প্রাণীর দল বা কোনো জিনিসকে একসঙ্গে অনেকগুলো বোঝায় তাকে বলবো কালেকটিভ নাউন্স। বোঝা গেল? এরপর দেখো, কালেকটিভ নাউন্স ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল। কালেকটিভ নাউন্স নির্দেশ করে এ গ্রুপ অফ পিপল, একদল মানুষকে, অ্যানিমালস একদল পশুকে, অর থিংস আর অনেকগুলো জিনিসকে, টেকেন অ্যাজ এ হোল। কালেকটিভ নাউন্স অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব হোয়েন ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স। কি বলছে? কালেকটিভ নাউন্স অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউন্স সবসময় সিঙ্গুলার ভার্ব হয় হোয়েন, যখন, ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স। যখন কি হয়? যখন এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় তখন কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বেই হয়। বোঝা গেল? গুড। এরপর দেখো অ্যাক্টিভিটি 8D। অ্যাক্টিভিটি 8Dতে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। যে নিচের শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট যে কালেকটিভ নাউনগুলো দেওয়া আছে এই বক্সে, এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে এক একটা দেখো তোমাদের জন্য করে দেওয়া আছে। এ পোজ অফ পুলিশম্যান মার্চড বাই। একটি পুলিশের দল মিছিল করে। এখানে দেখো মার্চড, মার্চড মানে হচ্ছে মিছিল করা। তাহলে পুলিশম্যান, তাহলে একদল পুলিশম্যানকে বা একদল পুলিশকে কি বলবো? পোজ, POSSE। এই পোজ, এই ওয়ার্ডটা হচ্ছে কি? কালেকটিভ নাউন, তাই না? তাহলে এরকমভাবে শূন্যস্থানগুলো পূরণ করব। দেখো দুয়েরটা, আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। তাহলে দেখো এটার মানে কি? আমি বাজার থেকে একগুচ্ছ আঙ্গুর কিনেছিলাম বা এক থোকা আঙ্গুর কিনেছিলাম। এখানে দেখো থোকার ইংরেজি কি বা গুচ্ছর ইংরেজি কি? বাঞ্চ। এই বাঞ্চ, এই ওয়ার্ডটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তাহলে এখানে হবে BUNCH। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। আমি একগুচ্ছ বা এক থোকা আঙ্গুর কিনেছিলাম বাজার থেকে। 3 দেখো, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে দেখো শিপ মানে হচ্ছে ভেড়া, তাহলে ভেড়ার দলকে কি বলবো? ভেড়ার দলকে বলবো ফ্লোক। এই ফ্লোক এটা একটা কি? কালেকটিভ নাউন। তাহলে এটার মানে কি বলবো? যে একটি ভেড়ার দল মাঠে ঘাস খাচ্ছে। তাহলে ভেড়ার দলের ইংরেজি কি? ফ্লোক।
তাহলে এই শূন্যস্থানে হবে ফ্লোক। তাহলে এ ফ্লোক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, বোঝা গেল। 4 নম্বরে দেখো, আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি দেখলাম একটি মৌমাছির দল চারপাশে গুনগুন করছে। বাজিং মানে হচ্ছে গুনগুন করা। তাহলে বিজ মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি দলকে কি বলবো? মৌমাছি দলকে বলবো সোয়ার্ম। সোয়ার্ম মানে হচ্ছে মৌমাছির দল। তাহলে এই সোয়ার্ম এটা একটা কালেকটিভ নাউন, তাহলে এখানে হবে সোয়ার্ম। আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। এরপর 5 নম্বরটা দেখো, দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি, এটা হবে ক্লাস। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। এরপর দেখো কি বলেছে, রিড অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো বা নিচের বাক্যগুলি পড়ো। 1 দাগের বাক্যটা কি আছে? দ্য ওয়াল শুক, দেওয়ালটি কেঁপে উঠল। এখানে দেখো ওয়াল, এই ওয়াল শব্দটা ব্লু রং করা আছে। এরপর দেখো 2 কি বলেছে, দ্য হর্স গ্যালপড অফ ওয়াইল্ডলি, ঘোড়াটি বন্যভাবে দৌড়াতে লাগলো। এখানে দেখো হর্স, এই হর্স এই ওয়ার্ডটা ব্লু রং করা আছে। এরপর দেখো 3 দাগের সেন্টেন্সটা, রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল ছাদ থেকে চুইয়ে পড়ছিল। এখানে দেখো রেইন ওয়াটার এই শব্দটা লাল রং করা আছে। এরপর দেখো 4 দাগের সেন্টেন্সটা কি আছে, ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ মরিয়াভাবে ক্যাসরগুলিকে আঁকড়ে ধরেছিল। তাহলে দেখো এখানে মেন মানে হচ্ছে ক্যাসর, এই মেন যে শব্দটা রয়েছে এই শব্দটা লাল রং করা আছে। এরপর দেখো কি বলছে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ইন সেন্টেন্সেস 1 and 2, এই যে বাক্যগুলির মধ্যে 1 নম্বর বাক্য এবং 2 নম্বর বাক্য, দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস ওয়াল অ্যান্ড হর্স, ব্লু যে রং করা আছে শব্দগুলো, একটা হচ্ছে ওয়াল, একটা হচ্ছে হর্স, আর নেমস অফ অ্যান অবজেক্ট অ্যান্ড এ লিভিং বিং হুইচ ক্যান বি কাউন্টেড, একটা হচ্ছে অচেতন বস্তু আর একটা হচ্ছে সজীব বস্তু, যেগুলিকে কাউন্টেড অর্থাৎ গোনা যায়। ওয়াল মানে দেওয়াল, দেওয়ালকে আমরা কাউন্ট করতে পারি অর্থাৎ গুনতে পারি। হর্স মানে হচ্ছে ঘোড়া, ঘোড়াকেও আমরা গুনতে পারি। এরপর দেখো কি বলেছে, বাট ইন সেন্টেন্স 3 and 4, কিন্তু 3 নম্বর বাক্যটা আর 4 নম্বর বাক্যটা, দ্য রেড কালার্ড ওয়ার্ডস রেন ওয়াটার অ্যান্ড মেন ক্যানট বি কাউন্টেড, 3 নম্বর বাক্যটিতে যে লাল রং করা আছে রেইন ওয়াটার আর 4 নম্বর বাক্যটিতে লাল রং করা আছে মেন, এই দুটো ওয়ার্ড ক্যানট বি কাউন্টেড, এই দুটো ওয়ার্ড কিন্তু গোনা যায় না। দেখো রেইন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা গোনা যায় কি? যায় না। মেন মানে হচ্ছে ক্যাসর বা ঘোড়া যে চুল থাকে সেই চুলগুলো গোনা যায় কি? গোনা যায় না। তাহলে ওয়াল আর হর্স এই দুটো হচ্ছে কাউন্টেবল, আর রেইন ওয়াটার আর মেন এই দুটো হচ্ছে আনকাউন্টেবল। এরপর দেখো পরের যে অ্যাক্টিভিটিটা রয়েছে ওই অ্যাক্টিভিটিটা করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাক্টিভিটি 8 ইতে কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো গোনা যায় সেগুলোর নিচে দাগ দেবে। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যানট বি কাউন্টেড, এবং যে ওয়ার্ডগুলো অর্থাৎ যেগুলো গোনা যায় না সেগুলোকে কি করবে? গোল দাগ দেবে বা সার্কেল করবে। তাহলে 1 দাগের দেখো, আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়ছি। এখানে দেখো বুক, বুক মানে বই, বইকে অবশ্যই গোনা যায়, তাহলে বুক এটা কাউন্টেড, তাহলে বুক এর নিচে দাগ হবে। এরপর 2 দেখো, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা হলো একটি উপকারী ধাতু। এখানে দেখো আয়রন মানে লোহা আর মেটাল মানে হচ্ছে ধাতু, লোহাকেও কিন্তু গোনা যায় না, লোহাকে গোনা যায় তার পরিমাপ করা যায়, লোহাকে পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, আর ধাতুকেও গোনা যায় না পরিমাপ করা যায়। তাহলে এখানে আয়রন আর মেটাল এই দুটোতে হবে সার্কেল, যেহেতু এরা আনকাউন্টেবল। ওকে, 3 নম্বরটা দেখো, স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই হলো
পোষা কুকুর, এখানে দেখো ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, কুকুরকে কিন্তু গোনা যায়, তাহলে ডগের নিচে হবে দাগ। এরপর দেখো 4 নম্বর এটা, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। এখানে দেখো হেয়ার, হেয়ার মানে চুল, চুল কি গোনা যায়? গোনা যায় না, তাহলে এই হেয়ার এটা হবে সার্কেল। এরপর দেখো, দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8E আর কাউন্টেবল নাউন্স। অ্যাক্টিভিটি 8-এর ই, যেগুলোতে তোমরা যে ওয়ার্ডগুলো নিচে দাগ দিয়েছো সেগুলো কি? এক একটা কাউন্টেবল নাউন্স, অর্থাৎ গোনা যায়। কাউন্টেবল নাউন্স হ্যাভ প্লুরাল ফর্মস, কাউন্টেবল নাউন্স প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়। এখানে দেখো কাউন্টেবল নাউন্স কাকে বলবো? যে সকল নাউন্সগুলোকে গোনা যায় সেই সকল নাউনগুলোকে কি বলবো? কাউন্টেবল নাউন্স। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ সার্কেলড ইন অ্যাক্টিভিটি 8E আর আনকাউন্টেবল নাউন্স। এই বাক্যগুলোর মধ্যে যেগুলোকে তোমরা সার্কেল করেছো, যে ওয়ার্ডগুলোকে বা যে নাউনগুলোকে সার্কেল করেছো সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স, মানে হচ্ছে গোনা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউন্স কাকে বলবো? যে সকল নাউন্সগুলোকে গোনা যায় না সেই নাউনগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্স ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস, আনকাউন্টেবল নাউন্সের কোনো প্লুরাল ফর্ম হয় না। ওকে, যেমন দেখো হেয়ার, হেয়ারের প্লুরাল ফর্ম আমরা করতে পারি না, যেমন হেয়ার্স এটা করতে পারি না, আয়রন, আয়রনস এরকমভাবে করতে পারি না। ওকে, বোঝা গেল? এর পরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এই পরের অ্যাক্টিভিটিগুলো আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।